নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। অনিমেষবাবু বলে উঠলেন, না না, ভূত বলতে যা ভয়ের ব্যাপার বোঝায় তা আমি দেখিনি, তবে যা দেখেছি তা অদ্ভুত ব্যাপার। সে আজকের কথা নয়, বহুদিন আগের। ডাকবাংলোর বারান্দায় বসে আমরা কয়েকজন গল্প করছি। রাত প্রায় 10টা বাজে। মফস্বল শহর, এর মধ্যে আশেপাশের সব আওয়াজই প্রায় থেমে গেছে। আধো অন্ধকারে মশাদের ক্ষীণ গুঞ্জন আর দমকা হাওয়ার একটু শব্দের আভাস ছাড়া আর কিছুই ছিল না। একটা সিগারেট ধরিয়ে অনিমেষবাবু আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনি আত্মা মানেন? জানেন, মানুষের আত্মার কোনো ক্ষয় নেই। মৃত্যুর পরে দেহ তাকে বিদায় দিলেও বহুদিনের টানে সবাইকে ছেড়ে সে দূরে চলে যেতে চায় না। অবশ্যই আমরা তা ঠিক প্রত্যক্ষ করতে পারি না। আমি বললাম, অনিমেষবাবু, ও সম্বন্ধে আমার কোনো ধারণা বা কৌতূহল নেই। দেহের বাইরে তার কোনো অস্তিত্ব থাকতে পারে বলে আমার ঠিক মনে হয় না। আমারও মনে হতো না, কিন্তু বার কয়েক কিছু বিচিত্র ঘটনা আমি চোখে দেখেছি, তাতেই আমার ওই ধারণা জন্মেছে। আমার যে প্রথম অভিজ্ঞতা তা আমার শৈশবের। অনিমেষবাবু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, আমার ছেলেবেলার যে ঘটনার কথা আমি বলছি, তখন আমি স্কুলে পড়ি। বাবা তখন বরিশাল শহরে কাজ করতেন, ওইখানেই আমাদের ছেলেবেলা কেটেছিল। পূর্ববঙ্গের বড় বড় নদীগুলি আপনারা দেখেছেন কিনা জানি না, এখন তো সেখানে যাবার পথ বন্ধ। সে নদীগুলি বর্ষাকালে ফুলে ফেঁপে বিরাট হয়ে যায়। এইসব নদী থাকার ফলে ও দেশে এত পাকা মাঝি হয়, আর ছেলেমেয়েরা জলের পোকার মতো সাঁতার কাটে। আমিও ছেলেবেলায় ওখানে থাকতাম বলে পাকা সাঁতারু হয়ে গিয়েছিলাম। আমাদের গেমস মাস্টার ছিলেন হরেন বাবু। তিনি আমাদের বিকেলের দিকে সাঁতার আর ডাইভিং শেখাতেন। বাবার চাকরিতে বদলি হবার দরুন একবার বছর দেড়েকের মতো আমাকে খুলনার মামার বাড়িতে থাকতে হয়েছিল। বাবার ইচ্ছে ছিল ওখানেই আমি স্কুলের পড়াটা শেষ করি, কারণ বেশি বদলি হবার ঠেলায় আমাদের পড়াশুনোর দিকে তিনি নজর দিতে পারছিলেন না। কিন্তু মামার বাড়িতে রেখেও বাবা নিশ্চিন্ত হতে পারলেন না। একবার তিনি গিয়ে দেখলেন যে মামার বাড়িতে দুধে ভাতে আমার ইহকালটি ঝরঝরে হয়েছে। তার প্রধান কারণটি হলেন আমার মামিমা। তার ছেলে পিলে ছিল না। আমাকে তিনি একবেলা ভাগ্নের আদর আর একবেলা মায়ের স্নেহ বিতরণ করছিলেন। আমার সৌভাগ্য দেখে অনেকেই তাকে ভাগ্নে কখনো আপন হয় না এই রকম জ্ঞান দান করেছিলেন, কিন্তু মামিমাকে টলাতে পারেন। কিন্তু বাবার কাছে শেষকালে তাকে হার মানতে হলো। বাবা দীর্ঘদিন বাদে এসে দেখলেন আমার চেহারা গোলগাল গোপালের মতো হয়েছে,
রং ফর্সা হয়েছে, ভাত পাতে 5-6টা আম নির্বিকারে শেষ করছি, আর সন্ধেবেলা পড়বার সময়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। তখন এক রাত্রি দুশ্চিন্তা ও অনিদ্রার পর পরের দিন সকালে তিনি মামাকে বললেন, খোকাকে আমি সঙ্গে করে নিয়ে যাব এইবার। মামার যে তাতে খুব আপত্তি ছিল তা নয়, কিন্তু মামিমার কথা ভেবে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। বললেন, কেন? খোকার তো ভালোই পড়াশোনা হচ্ছিল এখানে, আর তাছাড়া চেহারাটাও তো এখানে থেকে বেশ ভালোই ফিরেছে। হ্যাঁ, বাবার অভিজ্ঞ চোখ বুঝে নিয়েছিলেন যে মামার কথার শেষ অংশটা সত্য আর প্রথম অংশটি মিথ্যে। তাই তিনি সে কথার ধার দিয়েও গেলেন না। বললেন, না, আমার ওখান থেকে এখনো পড়াশোনা করবে। বরিশাল থেকে আমি শিগগির বদলিও হচ্ছি না, আর ওখানে স্কুলে পড়াশোনা ভালোই হয়। তখনও মহাত্মা অশ্বিনী কুমারের যুগ শেষ হয়ে যায়নি, বুঝলেন। বরিশালের লেখাপড়ার নাম ডাকছিল সে সময়। মামিমা কিন্তু তা শুনে এক কথায় ভেঙে পড়লেন। প্রথমে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ চোখ মুজলেন, তারপর মামার কাছে গিয়ে খানিকটা কান্নাকাটি করলেন, শেষকালে বাবার কাছে গিয়ে বললেন, মুকুজ্জমশাই, খোকা এখানেই থাকুক না। সেকালে বাড়ির বউদের সব ব্যাপারে কথা বলার বা মতামত দেওয়ার রেওয়াজ ছিল না। ভাত খাবার সময় বড় জোর 2-4টি কথাবার্তা হতো। তাছাড়া বাবা ছিলেন ভারী রাশভারী মানুষ। খাওয়া দাওয়ার পরে তিনি যখন মামিমার কথায় না বলে দিলেন, তখন তিনি চোখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, খোকাকে আপনি নিয়ে যান মুকুজ্জমশাই, কিন্তু আর আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না। ওকে ওকে দেখলে আমি বুক পেটে মরে যাব। বাবা কম কথার লোক। তিনি অন্যদিকে চেয়ে নিঃশব্দে গোপে হাত বুলোতে লাগলেন, কোনো উত্তর দিলেন না। আমি তখন ছোট হলেও মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে আমাকে চলে যেতে হবে। আমি রান্নাঘরে মামিমার গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বললাম, মামিমা, আমি কিছুতেই যাব না। তুমি বাবাকে চলে যেতে বলো, নয়তো তুমিও বাবার সঙ্গে চলো। তা না হলে আমাকে কোথাও লুকিয়ে রাখো। রান্নাঘরে রাঁধুনি বামনি রান্না করছিল। সে আমার কথায় মুচকি হাসল, আর মামিমা হেসে উঠলেন খিলখিল করে। ও বামনি, খোকা কি বলে দেখ। সে হাসি আর থামতে চায় না। হাসতে হাসতে তার মুখ লাল হয়ে উঠল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তাও হাসি থামে না। পরে বড় হয়ে বুঝতে শিখেছি, ও হাসিটা এক ধরনের কান্না। সেদিন সারাদিনের মধ্যে মামিমারা দেখা পেলাম না। সমস্ত দিনই তিনি চোখের আড়ালে রইলেন। রওনা হবার সময় পর্যন্ত তাকে দেখতে পেলাম না। সন্ধেবেলায় ঘোড়ার গাড়িতে করে স্টেশনে রওনা হলাম। মালপত্র উঠতে লাগলো। বাবার মামার সঙ্গে চাকরি বাকরি নিয়ে নানান কথাবার্তা হলো, কিন্তু মামিমা কাছে পিঠেও এলেন না একবার। তারপর এক সময় গাড়ি ছেড়ে দিল।
অনিমেষবাবু কথা থামিয়ে এবারে একটা সিগারেট ধরালেন। এপাশ থেকে রমাপতি জিজ্ঞেস করল, এরপর আর মামিমার সঙ্গে দেখা হয়নি? হয়েছিল, একবারই শুধু দেখা হয়েছিল। এরপরে সেই কথাই বলছি। অনিমেষবাবু অন্ধকারে একটা মশা মারলেন। তারপর পাটা ভাঁজ করে চেয়ারে আরাম করে বসে বলতে শুরু করলেন। বরিশালে এসে স্কুলে ভর্তি হয়ে আবার আমার নতুন জীবন শুরু হয়ে গেল। প্রথমে মামার বাড়ির জন্য মন খারাপ হতো। দু একবার পোস্ট কার্ডে মামিমাকে চিঠিও লিখেছিলাম বলে মনে পড়ে, কিন্তু উত্তর আসেনি। তারপর এক সময় সব কিছু ভুলে খেলাধুলা, স্কুল নিয়ে মেতে উঠলাম। অনিমেষবাবু অন্ধকারের দিকে একবার চাইলেন। বোধহয় পুরনো দিনগুলোর কথা একবার মনে করে নিলেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে আবার বলতে লাগলেন, আগেই বলেছিলাম, আমি বরিশালে থাকার সময় সাঁতার কেটে কেটে পাকা সাঁতারু হয়েছিলাম। আমাদের সাঁতারের ক্লাবে নিয়মিত তালিম নিতে হতো ড্রিল মাস্টারের কাছে, কারণ প্রতি বছর জেলায় সাঁতার আর ডাইভিংয়ের বেশ জোরালো কম্পিটিশন হতো। কলকাতার মতো এ ক্লাস ডাইভিং পুল মফস্বল শহরে তৈরি সম্ভব নয়, তবু যতখানি সম্ভব কাজ চালানোর মতো ডাইভিংয়ের ব্যবস্থা করা হতো নদীর পাড়ে। নিচেই অগাধ জল। আমরা হুকুম মতো নীল রঙের জাঙ্গিয়া পরে কখনো হাঁসের মতো সাঁতার কাটতাম, কখনো ডিগবাজি খেয়ে ডাইভিং অভ্যেস করতাম। ড্রিল মাস্টার চিৎকার করে আমাদের ঠিক মতো তালিম দিতেন। ভুল করলে মারধর দিতেও কসুর করতেন না। তাঁর ধ্যানজপ ছিল কিভাবে ট্রফিটা আমাদের ক্লাবের হাতে আসতে পারে। আমার স্পষ্ট মনে আছে, ওই রকম একটা প্র্যাকটিসের দিনে আমরা সবাই জাঙ্গিয়া পরে লাফালাফি করে হালকা এক্সারসাইজ করছি। একটু বাদেই আমাদের ডাইভিং প্র্যাকটিস শুরু হয়ে যাবে। ড্রিল মাস্টার হুইসেল দিলেন। উঁচু ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে আমিও তখন সমস্ত স্নায়ু শক্ত করেছি ঝাঁপ দেব বলে, কিন্তু হাত তুলে ঝাঁপ দিতে গিয়েই সঙ্গে সঙ্গে চমকে গিয়ে পিছিয়ে এলাম। তারপরেই আমি অনুভব করলাম আমার হাত কাঁপছে, পাও কাঁপছে ঠক ঠক করে। ড্রিল মাস্টার বলে চিৎকার করে উঠলেন। তারপর বাংলায় গালাগালি দিতে লাগলেন। তখনই আবার চোখ পাকিয়ে হাত তুলে দ্বিতীয়বার বাঁশি বাজালেন, কিন্তু তখনও আমার কোনো চাঞ্চল্য নেই। আমি ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে চেয়ে আছি। এবারে ড্রিল মাস্টারের খটকা লাগলো। গালাগাল আর এক প্রস্ত দিলেন বটে, কিন্তু আমার হাব ভাব দেখে ঘাবড়ে গেলেন। আমি যে ক্লাস 7-এর অনিমেষ মুখার্জি, যে চিংড়ি মাছের মতো তিরিক করে ডাইভ মারি ঘন্টার পর ঘন্টা, সে হাবার মতো সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। দূরে আর সব ছেলেও অবাক হয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে। এরপরে ড্রিল মাস্টার সোজা গট গট করে উপরে উঠে এসে আমার হাত চেপে ধরতেই, কি হচ্ছে? স্যার স্যার আমি জলে নামবো না। আমি ওখানে আমি ঝাঁপ কি দেব। যেন অসংলগ্ন কথা তাকে বললাম। ঝাঁপ দিলে আমি স্যার মারা যাবো। তারপরে অজ্ঞান হয়ে গেলাম। আমি হয়তো জলেই পড়ে যেতাম, কিন্তু তিনি তার মোটা চওড়া হাতে আমাকে শক্ত করে ধরে ফেললেন। ড্রিল মাস্টার আমাকে শক্ত করে ধরেছেন সেটুকু আমার মনে আছে। তারপরে আর কিছু মনে নেই। অনিমেষ, অনিমেষ,
শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক কার্তিক মজুমদারের লেখা মামিমা। এইরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন কেন হঠাৎ ও অবস্থায়? রমাপতি জিজ্ঞাসা করল। ভয় পেয়েছিলেন? অনিমেষবাবু বললেন, সবটা শুনুন বলছি। আমাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ড্রিল মাস্টার আর জনা তিনেক ছেলে আমাকে দরাদরি করে নিচে নিয়ে এলো। কাছেই হরি ডাক্তারের ডিসপেন্সারি। 2-3 জন ছুটল ডাক্তারকে ডাকতে। শুনেছিলাম আমার নাকি কয়েক ঘন্টা কোনো চৈতন্য ছিল না। ড্রিল মাস্টার ছেলেদের বললেন, ডাইভ দেওয়া এখন কিছুক্ষণ বন্ধ থাক। তারপর ভ্রু কুঁচকে খানিকক্ষণ কি যেন চিন্তা করলেন। ছেলেরা দেখল এরপরেই তিনি জামা গেঞ্জি খুলে পৈতেটা কোমরে জড়িয়ে জলে নেমে গেলেন। ডাইভিং বোর্ড থেকে ঝাঁপিয়ে নামলেন না, পার থেকে নেমে গেলেন। ছেলেরা জিজ্ঞাসা করাতে বললেন, দাঁড়া, জলটা একটু দেখে নি। আমার কেমন যেন একটু খটকা লাগছে। ছেলেরা দেখলো তিনি সাঁতরে খানিকটা দূরে চলে গেলেন। তারপর ডাইভিং বোট থেকে নদীর যে জায়গায় ঝাঁপিয়ে পড়ে সেইখানে গিয়ে ডুব মারলেন। গভীর জল। অনেকক্ষণ পরে তিনি উপরে ভেসে উঠলেন। দেখা গেল জলের উপরে উঠে এসে তিনি সাঁতরে ফিরে এলেন না, আবার বড় নিঃশ্বাস নিয়ে ডুব মারলেন। ইতিমধ্যে অনেক লোক নদীর ধারে জড়ো হয়ে গেছে, কারণ এ খবরের কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে ড্রিল মাস্টার অনেকক্ষণ ধরে জলের তলায় কি যেন খুঁজে বেড়াচ্ছে। কেউ কেউ জলে নেমে পড়ল, কিন্তু তাদের এগিয়ে যাবার আগেই ড্রিল মাস্টার আবার জলের উপরে ভেসে উঠলেন। ক্লান্ত বিবর্ণ মুখে কয়েকটা স্ট্রোকে সাঁতরে পাড়ে চলে এলেন। পাড়ে উঠে এসেই বললেন, মরবার হাত থেকে বেঁচে গিয়েছে। শিগগিরই মাঝিদের খবর দাও, সাঁতার ডাইভিং সব বন্ধ থাক। সেই গভীর জল তোল পার করে ঘন্টা কয়েক বাদে মাঝিরা বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে তুলল একটা বিশাল তেঁতুল গাছের দড়ি। তার খাড়া খাড়া শিকড়গুলি প্রাচীন দিনে লুপ্ত হয়ে যাওয়া বিরাট জন্তুদের গায়ের কাঁটার মতো ভয়ঙ্কর। বর্ষা জলের টানে কোথা থেকে ভেসে এসেছে কে জানে। আমি যদি না থেমে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম তাহলে মাথা বা বুক চুরমার হয়ে যেত। আমার লাশটা হয়তো 1-2 পরে ভাসতে ভাসতে নদীর আর এক প্রান্তে গিয়ে ভেঙে যাওয়া পাড়ের কোনো বুনো ঝোপের পাশে আটকে থাকতো। লোকে বলতো জটাধারী ওকে টেনে নিয়েছে। আমার যখন জ্ঞান হলো তখন আমি নিজের বাড়িতে বিছানায় শুয়ে। ডাক্তারবাবু, ড্রিল মাস্টার মশাই আর কিছু ছেলে আমার আশেপাশে রয়েছে। ওষুধ মেশানো গরম দুধ খেতে খেতে সব শুনলাম। তারপর সুস্থ হয়ে উঠে বসলে বাবা জিজ্ঞাসা করলেন, খোকা, তুমি বুঝলে কি করে যে জলের তলায় ওই রকম একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে? না, আমি তো বুঝতে পারিনি। তবে তবে অমন করে পিছিয়ে এলে কেন? আমি বলতে যাচ্ছিলাম কিভাবে কেমন করে আমি লাফ দিতে গিয়েও পিছিয়ে এলাম, কিন্তু
বলতে গিয়ে আমার গলা ধরে গেল, কথা কেমন আটকে গেল, চোখে চোখে জল এসে গেল। মা শিওরেই বসেছিলেন, বললেন, থাক থাক, এখন তোমার বলবার দরকার নেই। তিনি সবাইকে সরে যেতে হাতের ইশারা করলেন, বললেন, ভগবান রক্ষা করেছেন গো, ভগবান রক্ষা করেছেন। কিন্তু ভগবানকে আমি দেখিনি। আমি চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আগের দৃশ্যকে ফিরিয়ে এনে দেখতে লাগলাম। জলে ঝাঁপ দেবার আগে যে আমাকে হাসি মুখে দুহাত ধরে ঠেলে দিল, তাকে যে আমি চিনি। তার ওই টুকটুকে রং, মাথায় কালো চুলের নিচে কপালে বড় করে দেওয়া লাল সিঁদুরের টিপ তো আমার মন থেকে মুছে যায়নি। কতদিন রান্নাঘরে গিয়ে দৌরাত্ম করলে পরে আমাকে হাসি মুখে অমনি করেই ঠেলে দিয়েছেন মামিমা। মানুষ অনেক সময় শৈশবেই অদ্ভুত অনুভূতি পায়। সবাই যখন একে একে ঘর ছেড়ে চলে গেল, তখন আমি আস্তে আস্তে মাথাটা তুলে মাকে জিজ্ঞাসা করলাম, মা, ও মামা, মামিমা কি বেঁচে নেই? ও মা, মা, ও মা। মা যেন একটু চমকে উঠে হাত বাড়িয়ে আমার মাথাটা বালিশের উপর ধীরে ধীরে নামিয়ে দিলেন। তারপর একটু চুপ করে থেকে নিঃশ্বাস ফেলে বললেন, 5 দিন হলো মারা গেছেন, কিন্তু তুই কি করে জানলি? আমরা তো সবে আজ সকালে চিঠি পেলাম। শেষ হলো আজকের গল্প, কার্তিক মজুমদারের লেখা মামিমা। গল্প পাঠ এবং অনিমেষবাবুর বাবার চরিত্রে কৌশিক জানা, অনিমেষবাবুর ভূমিকায় শুভদীপ বনু, অনিমেষবাবুর ছোটবেলার ভূমিকায় শাগনিক মাল, রমাপতিবাবুর চরিত্রে দেবরাজ চক্রবর্তী, অনিমেষবাবুর মামার চরিত্রে জিৎ ঘোষ, ড্রিল মাস্টারের ভূমিকায় সৌম্যদীপ বনু, অনিমেষবাবুর মায়ের চরিত্রে পূজা রায়চৌধুরী এবং মামিমার ভূমিকায় বৃষ্টি বোস। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ। আজকের গল্প কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।